আমরা এমন একজন অতিথি নিয়ে ফিরেছি যিনি একজন আন্তর্জাতিক ট্রায়াথলেট সাজিয়া সুলতানা হ্যাপি আমাদের সঙ্গে রয়েছেন। শুভ সকাল। এবং এত বড় একটা কর্মজীবন বা দায়িত্বের বোঝা নিয়ে তারপরে হচ্ছে ট্রায়াথলেট, এটা আসলে মানে আমাদের জায়গা থেকে আমরা এটাকে অনেকটা ইম্পসিবল বলতে পারি, কিন্তু সেই অসম্ভব ব্যাপারটাকে আপনি সম্ভব করেছেন। কেমন ছিল শুরুটা? শুরুটাও জানতে চাই, পাশাপাশি একটু ট্রায়াথলেট এটি সাধারণ মানুষ কিভাবে বুঝবে একটু যদি সহজ ভাষায় বলতেন। শুরুতে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে মানুষের দ্বারা সবকিছু সম্ভব, এনিথিং ইজ পসিবল। আয়রনম্যানের প্রথম স্লোগান হচ্ছে এটি। আর যে বিষয়টা আমাদেরকে নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে সেটি হচ্ছে চর্চা এবং কনসিস্টেন্ট থাকা। আমরা যারা অধ্যবসায় করি তাদের দ্বারা সবকিছু সম্ভব। আর ট্রায়াথলেট শব্দটা হচ্ছে তিনটি খেলার সমন্বয়, যেটা বিরতিহীন। আয়রনম্যানে আমরা ট্রায়াথলন বলে থাকি। ট্রায়াথলেট আলাদা করে যারা হচ্ছে স্পোর্টস করে তাদেরকে বলা হয় ট্রায়াথলেট, আর পুরা স্পোর্টসটাকে বলা হয় ট্রায়াথলন। প্রথম সেগমেন্ট সাঁতার, এরপরে সাথে সাথে সাইক্লিং এবং এরপর হচ্ছে রানিং। যেহেতু তিনটা ফর্মেটেই খেলতে হয় একটানা, সেহেতু এজন্যই এটাকে আয়রনম্যান বলে থাকে এবং ট্রায়াথলনও বলে থাকে। আচ্ছা, কোন ভাবনা থেকে এমন একটি কঠিন সেগমেন্টে আপনার প্রতিযোগিতা করার ইচ্ছা হলো? তাও পাশাপাশি মিমি বলছিলেন, দর্শকদের উদ্দেশ্যেও আবারও বলতে চাই যে একজন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আপনি নিয়োজিত আছেন। সো কর্মজীবন পাশাপাশি ট্রায়াথলন দুটো কিভাবে চালিয়ে যাচ্ছেন, বা শুরুর যে সাহসটা কিভাবে পেয়েছেন? আসলে আমার কাছে চ্যালেঞ্জ নিতেই ভালো লাগে। আচ্ছা, সবসময় নিজেকে শেখার একটা প্রত্যয় কাজ করে, নিজেকে নতুন নতুন ডাইমেনশনে দেখতে পছন্দ করি আমি। আমার কাছে মনে হয় শেখার যাত্রার মধ্যে থাকলে নিজেকে নিয়ে অনেক দূর যাওয়া যায়। স্বপ্নটা আকাশের মতো করে দেখতে আমি পছন্দ করি, বিশালতা নিয়ে। সবসময় চাকরি করার পরেও আমি পড়াশোনার সাথে সংযুক্ত থেকেছি। আমার সেকেন্ড যে স্নাতক সেটিও কিন্তু চাকরির পাশাপাশি করেছি। এবং এরপর গত বছর ইউএসএতে আমি যখন অ্যাডমিশন পেয়েছিলাম টেক্সাসে, তখনও আমার পড়াশোনা আমি কন্টিনিউ রেখেছি চাকরির পাশাপাশি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এর পাশাপাশি যেন আমার কোথাও একটা ক্ষুধা ছিল স্পোর্টস নিয়ে। আমি অফিসের বিভিন্ন ইভেন্টে স্পোর্টস সংগঠক হিসেবে কাজ করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে আমার জন্য কোনো এক জায়গাটা ক্ষুধাটা নিবারণ করতে পারছি না। গত বছর একটি ইভেন্টে যাই, রানিং ইভেন্ট, দেখতে গিয়ে দেখি সেখানে আয়রনম্যানের অ্যাম্বাসেডর ছিলেন যিনি হোস্ট। তার প্রতি আমার একটু স্টাডি করার ইচ্ছে ছিল। স্টাডি করে দেখি আয়রনম্যান ইজ এ বিগ জার্নি, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি কেন নয় এই যাত্রায়। আমার এই যে তিনটা বিষয়ই ভালো লাগে। এমন হয়েছে সাইক্লিং আমি 2016 সালে সাইকেল কিনে 2018 সালে সাইকেল শিখেছি আমার ম্যাটারনিটি লিভে থাকাকালে। এরকম ভালো লাগা আমার, কিন্তু হাল কখনো ছেড়ে দেন না না, ছেড়ে দিই। হ্যাপি, একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে এটা তো মানে তিনটা বিষয়ের সমন্বয়, সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু এই যে অ্যাথলেট হিসেবেই নিজেকে দেখতে চান, শুরুটা কোনটা দিয়ে হয়েছিল? মানে শুরুতে আপনি কোনটা ঠিক আয়ত্ত করেছিলেন? প্রথম যে সেগমেন্টটা শুরু করেছি সেটি হচ্ছে রানিং দিয়ে, এবং হচ্ছে আমার স্ট্রেংথ ট্রেনিংগুলো আমি করেছি। করার পরে হচ্ছে আমার কাছে মনে হয়েছে সাইক্লিং শুরু করেছি। এর পরপরই সাইক্লিং করার পরেই হচ্ছে আমি সাঁতারটা শুরু করেছিলাম। আচ্ছা, একটু জানতে চাই যে আয়রনম্যান 70.3-তে যে আপনার কোয়ালিফাই করার অভিজ্ঞতা, তারপরে অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি আসলে অসাধারণ, কারণ এত আন্তর্জাতিক অ্যাথলেট যারা থাকে বিভিন্ন দেশ থেকে, ও সময় বাংলাদেশের পতাকা নিয়ে যখন আমরা সামনে মুভ করি, ওই মুহূর্তটা চোখের পানি ফেলা ছাড়া আর কিছু থাকে না। যখন হোস্ট বলে ফ্ল্যাগ নিয়ে ক্যারি করছে ফ্রম বাংলাদেশ, এই জিনিসটা মানে বুকের মধ্যে একটা নাড়া দেয়, অন্যরকম একটা স্পন্দন নিয়ে আসে। নামটা শুনলে একটা হ্যাঁ, বাংলাদেশ শব্দটা ওরা বাংলাদেশ বলে যখন প্রোনাউন্স করে, এটা শুনতেই ভালো লাগে। এটা স্বাভাবিক, কারণ আমরা তুলনামূলকভাবে এখনো উন্নয়নশীল একটা দেশ। এখানে বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে আপনি একই তালে দৌড়ে তারপরে হচ্ছে সেই নিজের পতাকার যে মান সমুজ্জ্বল করা বা সবার সামনে এটার একটা গৌরবোজ্জ্বল মহিমা তুলে ধরা,
এটা নিঃসন্দেহে শুধু আপনার একার জন্যই এই গৌরব না, এই গৌরব আমাদের জন্য। একদম তাই। সাজিয়া, আরো একটি বিষয় জানতে চাই, বাংলাদেশে একজন অ্যাথলেট হিসেবে গড়ে ওঠা অনেক কঠিন অন্যান্য স্পোর্টসের চেয়ে। এখানে পৃষ্ঠপোষকও খুব বেশি যে আছে সেটিও বলা যাবে না। সে জায়গায় একজন নারী হিসেবে ক্রীড়াবিদ হওয়াই বা একজন অ্যাথলেট হিসেবে গড়ে তোলাই নিজেকে কঠিন। ট্রায়াথলনের জন্য আমাদের দেশের অবকাঠামো আরো কেমন? ঠিক আপনি কি কি প্রতিবন্ধকতার শিকার হয়েছেন? কারণ একসাথে 3টি জিনিস শেখা, আমাদের দেশে সাইক্লিং এর জন্য বা সাঁতারের জন্য খুব বেশি অবকাঠামো যে রয়েছে সেটিও না, স্পেসিফিক কিছু জায়গা বাদে। সে জায়গায় নিজেকে কিভাবে গড়ে তুলেছেন? তারপরও আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ শব্দটাকে প্রথমে আয়ত্ত করতে হবে। আমাদের মনস্তত্ত্বে চ্যালেঞ্জকে ওভারকাম করার এবিলিটি থাকতে হবে। এটা প্রথমে আমি সেট করেই আমার অগ্রযাত্রাটা শুরু করেছি। আর শুরু না করলে আসলে মসৃণ হয় না পথটা। সেজন্য শুরুটা করেছি, কিন্তু যে জিনিসটা আমি চায়নাতে গিয়ে উপলব্ধি করেছি, তাদের দেখা গেছে সাইক্লিংয়ের জন্য হাইওয়ের অর্ধেক অংশই পুরা ফাঁকা রাখা হয়েছে শুধু সাইক্লিং করে। আর একটু পরপর হচ্ছে এত অর্গানাইজড লেক আছে, মানে মানুষ চাইলে সবাই অ্যাথলেট হতে পারে। চায়নাতে এত অ্যাথলেট তৈরি হওয়ার পেছনে অলিম্পিক গেমসে আপনি দেখবেন এত অ্যাথলেটিক আছে, তাদের যে পারফরমেন্স সব হচ্ছে তাদের সরকারের একটা গোছানো পরিকল্পনার কারণ। একদম তাই, কিন্তু আমাদের দেশে তো সেটি অনেকটাই কম। সেক্ষেত্রে প্র্যাকটিস কিভাবে করতেন? আমার দেখা যেত সাইক্লিং আমার বাসা থেকে 300 ফিট গিয়ে করা লাগতো, কারণ এখানে এত ট্রাফিক জ্যাম এবং অটোরিকশা থাকতো। তো এই জায়গাগুলো আমি যেতে দেখা গেছে আমার অনেক দূর পথ পাড়ি দিয়ে 300 ফিট যেতে হতো আমার বাসা যেহেতু ইস্কাটনে। তো সেখান থেকে ওই প্র্যাকটিসটা আমার করতে হয়। আবার সাঁতারের ক্ষেত্রে আমি আমার অফিস টাইমের সাথে সুইমিং পুলের যে সাঁতার সেগুলো কন্ট্রাডিক্ট করে, এবং আয়রনম্যানের যে কম্পিটিশনগুলো সেগুলো কিন্তু ওপেন ওয়াটারে হয়, সাগর নদী এসব জায়গায়। তো সেখানে আমাদের ওরকম কোনো জায়গা নেই। আমি রমনা পার্কে পারমিশন নিতে গিয়েছি, সেখানে আমি পারমিশন পাইনি। এরপর জিয়া উদ্যানে পানিটা অনেক বেশি দূষিত এবং অপরিচ্ছন্ন, সেখানে তারপরেও ময়লা পানিতে আমি সাঁতার প্র্যাকটিস করেছি বেশ কিছুদিন। আসলে নিজের কে অ্যাডজাস্ট করে নিতে হয়। সমস্যা আসলে অনেক থাকে আমাদের দেশে, কিন্তু সেটা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতেই হবে। আমি আজ শুরু করলে আরেকজন অন্য শুরু করবে এই যাত্রায়। আর রানিংটার ক্ষেত্রে কিভাবে? রানিং আমার জন্য একটু ইজি ছিল, কারণ রমনা অথবা হচ্ছে হাতের জেলে আমি রানিং করতে পেরেছি সকালে উঠে। বাহ। একটু যে আলোচনাগুলো আসলে হচ্ছিল, যে সুযোগ সুবিধার কথাগুলো আমরা শুনছিলাম, ট্রায়াথলন বা আয়রনম্যানের কথাই যদি বলি, এটা বেশ ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর একটি খেলা। সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রায়াথলন বাইক এবং অন্যান্য সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঠিক কী ধরনের স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা জরুরি বলে আপনার ব্যক্তিগতভাবে মনে হয়? আমার কাছে মনে হয় এই স্পোর্টসটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যেহেতু স্পোর্টস, এবং আমাদের যে সাইকেল সবগুলোর রেঞ্জ শুরু হয় দেখা গেছে 13 লাখ থেকে 20 লাখের মধ্যে, কিন্তু আমরা যারা ইউজ করি তারা দেখা যায় হচ্ছে 2-3 লাখ টাকার একটা রোড বাইক নিয়ে শুরু করি। ট্রায়াথলন বাইক স্পেশালাইজড থাকে, তারা বিশ্বের যারা অ্যাথলেট বিভিন্ন কান্ট্রি থেকে আসে প্রো অ্যাথলেট, তাদের যে বাইক দেখেই মানে আপনার মনে হবে যে আমরা কতটা পিছিয়ে। এর পাশাপাশি আমাদের যত গিয়ার আছে রানিং, সাইক্লিং, সুইমিং সবগুলো গিয়ারেই হচ্ছে এক্সপেন্সিভ, এবং আমাদের ফুড নিউট্রিশন কন্টিনিউয়াস আমাদেরকে এগুলা, যেহেতু এন্ডুরেন্স স্পোর্টস আমাদের অনেক পরিশ্রম করতে হয়, এগুলোর পেছনে আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট প্রয়োজন। এখন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতা এই স্পোর্টসে আসলে যেটা হবে, আমরা বিশ্বমঞ্চে আমাদেরকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। কারণ গ্লোবাল কোম্পানিগুলো যখন এ সকল স্পোর্টসগুলোতে যায়, ইন্টারন্যাশনাল স্পোর্টসে আমি চায়নাতে দেখেছি অনেকগুলো প্রতিষ্ঠান এখানে একসাথে কাজ করে। তাদের যে কাজ করার স্কোপ, ওয়ার্ল্ড ডাইনামিজম তৈরি হবে এবং অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হয়ে কাজ করার সুযোগ তৈরি হবে। এটা ঠিক সেই জায়গায় কাজ করার বেশ সুযোগ রয়েছে। কিন্তু এই যে অর্থের যে সংস্থান, সেটি তাহলে কিভাবে করেছেন? দর্শকরা নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন জাগছে।
যেহেতু আমি আর active পরিবার সমর্থন করেছে কিনা? যেহেতু আমরা শুরুতেই বলেছি তিনি একজন উচ্চপদস্থ কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের, সেটা আপনার দিক থেকে যে যতটা আপনি বলতে চাইলে বলতে পারেন, কিন্তু সার্বিকভাবে যদি বলি, বাংলাদেশের একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা যার হয়তো আর্থিক পুঁজি সেরকম নেই, তার জন্য বিষয়টা কতটা চ্যালেঞ্জিং হবে এবং সে কিভাবে এটা উতরে যেতে পারেন? আমরা যারা সরকারি কর্মজীবী আছি তাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং, কারণ আমরা যে কারণ আপনি সরকারি বলছিলেন একটা scale- বাইকের প্রাইসই 13 থেকে 16 যেটা লাখ। পাই, আমার ট্রেনিং প্লাস হচ্ছে দেখা গেছে এই ছোট ছোট স্পোর্টস যেটা গিয়ারগুলো আমি নিয়েছি সেগুলোর পেছনে আমার জমানো সব টাকা শেষ। শুধুমাত্র চায়নাতে আমি একটা ইভেন্ট করে আসলাম আয়রনম্যান 70.3, তাতেই আমার অনেক টাকা অলরেডি আমি চলে গিয়েছে। আমার 2013 সাল থেকে আমি যা কিছু জমিয়েছি এর মধ্যেই শেষ হয়ে গেছে। সেখানে একজন উদীয়মান ট্রায়াথলেটের জন্য নিশ্চয়ই বিষয়টা আসলে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজের যে সঞ্চয়, কষ্টার্জিত সঞ্চয় সবই শেষ করতে হয়। দিন শেষে প্যাশনটুকু থাকলে মানে যে কোনো কিছু জয় করে ফেলা যায়, সেটা হোক এভারেস্ট বা হোক মহাকাশ। আসলে একদম। এটা আপনার একটু কর্মক্ষেত্রে আপনি রয়েছেন, ঠিক সে জায়গায় কতটা উৎসাহ উদ্দীপনা পেয়েছেন? কারণ একই সাথে দুটো কাজ, সহকর্মীরাই বা বিষয়টিকে কিভাবে নিয়েছেন, কতটা অনুপ্রাণিত করেছেন বা কেমন ছিল বিষয়টা? আসলে বিষয়টা বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিকভাবে চাকরিজীবী হিসেবে আমি প্রথম স্পোর্টসে আছি, এবং হচ্ছে স্পোর্টসে চাকরিজীবীদের যে চিন্তা ভাবনা সেটা আমার প্রতিষ্ঠান বুঝে উঠতে একটু সময় নিয়েছে, এবং কিন্তু আমি আমার কাজের জায়গায় কাজ করেছি। আমার স্পোর্টসের যে ট্রেনিং প্ল্যান সেটা আমি মর্নিংয়ে উঠে কমপ্লিট করেছি। সহকর্মীরা তাদের মতো করে, আমি যখন চায়না থেকে আসলাম তখন একটু উৎসাহ দিয়েছে, ধন্যবাদ দিয়েছে আমাদের এমডি ডিএমডি মহোদয়, ধন্যবাদ দিয়েছে। ফলাফলটা আসার পরে ফাইনালি তারাও হয়তো অনুপ্রাণিত হয়েছে, তারাও প্রাউড ফিল করেছে, যেটি হয়ে থাকে নরমালি। এবং সেই সাথে মানে কর্মস্থলে একজন অ্যাথলেটকে পাওয়া মানে বিশেষ করে হচ্ছে আপনাদের তো সময়ের সাথে সাথে নিজেকে মানে চালিত করতে হয়, সেক্ষেত্রে খুব সময়ানুবর্তী হয়ে থাকেন আপনারা। আমরা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই কর্মস্থলে এই সময়ানুবর্তী মানুষদের খুব কম পাই, বা অনেকে হয়তো সেটা পেরে ওঠে না, যেটা আপনারা অনেকভাবে ব্যালেন্স করে নেন। সেটা প্রতিষ্ঠানের জন্য একদিক থেকে সুফলই বলা যায়। আপনার সাথে আমরা কথা বলছিলাম এবং আপনার অফিসের নানান গল্প শুনছিলাম, সেখানকার যে আপনার সহকর্মী তাদের উৎসাহ উদ্দীপনার কথা জানাচ্ছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে কর্পোরেট সেক্টরগুলো যে আছে সেখানে ক্রীড়া ক্ষেত্রে নারী নেতৃত্ব এবং ব্র্যান্ডিংয়ের এই নতুন সম্ভাবনাকে কিভাবে তারা কাজে লাগাতে পারে বা এটাকে কিভাবে উৎসাহিত করতে পারে? আমার কাছে মনে হয় নারীদের দ্বারা পুরো বিশ্বটা নতুন করে দেখা সম্ভব, কারণ আমরা আমাদের আয়নায় কিন্তু সুন্দরভাবে বিভিন্ন অঙ্গনে নিয়ে যেতে পারি আমাদেরকে। কখনো মা, কখনো আমরা চাকরিজীবী, কখনো আমরা খেলাধুলার অঙ্গনে, কখনো পুরো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। সো আমরা মনে করি আমাদেরকে 10টা হাত যদি থাকে, 10টা হাত আমরা দিগন্ত ছুঁয়ে দিতে পারবো। সো যারা আমরা কর্মজীবী আছি তারা যদি পরিবার থেকে শুধুমাত্র সহযোগিতা এবং প্রতিষ্ঠান থেকে একটু সহমর্মিতা যদি পাই, আমরা আসলে সব পারবো। আমাদের দ্বারাই সব কিছু সম্ভব। আর ব্র্যান্ডিং নারী ছাড়া আসলে সম্ভব নয়। নারী থাকলে প্রশান্তির জায়গা থাকে, নারী কথার বলার ধরন, নারীর যে এক্সপোজার, আমরা যখন নারীদের বিশ্বকাপ দেখি বিভিন্ন ফুটবল, ক্রিকেট বা আয়রনম্যান, তখন আমাদের কাছে মনে হয় একজন মা হয়ে কিভাবে এটা করছি, একজন নারী হয়ে কিভাবে এটা সম্ভব। কারণ আমাদের অনেক চ্যালেঞ্জ থাকে, সব চ্যালেঞ্জকে আমরা পিছনে ফেলে এগিয়ে যাই। আমার কাছে মনে হয় নারীদের দ্বারা ব্র্যান্ডিং সবচেয়ে বেশি দূর এগিয়ে যায়। একদম তাই, একদম তাই। আর তার সবচেয়ে বড় উদাহরণ তো আপনি আমাদের সামনেই আছেন, আপনি জ্বলন্ত উদাহরণ। একদম। একটু জানতে চাই, আপনি ফ্রান্সের কথা বলছিলেন, সামনে কি রয়েছে প্রতিযোগিতা বা পরিকল্পনা, একটু জানতে চাই। আমার চায়নাতে আমি আয়রনম্যান 70.3 যখন কমপ্লিট করি, কোয়ালিফাই করার পরে হচ্ছে আমাদেরকে ফ্রান্সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যেটাকে আমরা ফুটবলে বিশ্বকাপ বলে থাকি, সেখানে আমরা কোয়ালিফাই করি আমি নারী হিসেবে, এবং আমার সাথে দুজন পুরুষ বাংলাদেশ থেকে কোয়ালিফাই করেছে।
ফ্রান্সে খেলতে যাচ্ছি সেপ্টেম্বর মাসে 12 এবং 13 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। পুরো বাংলাদেশকে নিয়ে আমরা খেলতে চাই। কতটি দেশ আনুমানিক অংশ নিচ্ছে সেখানে? এখানে ফ্রান্সে মোটামুটি 4,000 থেকে 5,000 এথলেট আসবে পুরো বিশ্ব থেকে। যারা পুরো বিশ্ব থেকে। বিভিন্ন ইভেন্টে কোয়ালিফাই করবে তারাই শুধু এখানে আসার সুযোগ পাবে। এন্ট্রি বাংলাদেশ লেভেল থেকে থেকে কি পাবে শুধু না। আপনিই অংশগ্রহণ করছেন নাকি আমি আরো কয়েকজন যাচ্ছি রয়েছে? হচ্ছে 40 থেকে 44 ক্যাটাগরিতে, আচ্ছা। প্রথম চাকরিজীবী নারী হিসেবে। আরেকজন এথলেট তিনি খেলেছেন বিকেএসপির, তিনি হচ্ছেন 20 থেকে 24 ক্যাটাগরির, তিনিও যাবেন আমার সাথে ফ্রান্সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। উনিও ফিমেল। আর ছেলে যাচ্ছেন 2 জন, অর্থাৎ মেয়ে 2 জন ছেলে 2 জন, আমরা ফ্রান্সে যাচ্ছি একসাথে। আরেকজন যার কথা বলছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের, তিনি নিশ্চয়ই সেখান থেকেই প্রশিক্ষণ পাচ্ছেন, সব সুযোগ সুবিধা পাচ্ছেন। আর আপনি একটা ডিফারেন্ট গ্রাউন্ড থেকে এসে তার সাথেই কম্পিট করতে যাচ্ছেন, নিঃসন্দেহে এটি অনেক অনুপ্রেরণার। আমার নিজেরই অনেক ভালো লাগছে। না, এটা আসলে যিনি বিকেএসপির তিনি সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে অনেক পৃষ্ঠপোষকতা পেয়েছেন এবং সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব একমি গ্রুপ নিয়েছে তার খেলাধুলার, এবং হচ্ছে সরকার থেকে ক্রীড়া কার্ড থেকে শুরু করে সার্বিক সহযোগিতা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারকে স্পোর্টসে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এখানে। এছাড়া হচ্ছে আমরা যারা আরও আয়রনম্যান কম্পিটিশনের সাথে আছি সবাইকে নিয়েই সরকারের ভাবনাটা আরও সুদূর প্রসারী হোক, যেহেতু স্পোর্টসটা অনেক বেশি ব্যয়বহুল। এখানে আমাদের অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। আমরা যাতে ধারাবাহিকভাবে কন্টিনিউ করতে পারি, এবং যারা আমরা কর্মজীবী আছি বিভিন্ন সরকারি রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের জিও প্রাপ্তি বা এনওসি প্রাপ্তিটা যেন সহজীকরণ থাকে এথলেট হিসেবে, তাহলে আমরা আরো বেশি বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ একদম পাবো। তাই। বিশ্বমঞ্চে এই যে এই ধরনের প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করতে ডায়েটের ব্যাপারটা একটু জানতে চাই। কি ধরনের ডায়েট প্রয়োজন বা কিভাবে নিজেকে প্রস্তুত করছেন? আমার সহকর্মীর আজকে অনেক জিজ্ঞাসা, কারণ তার সেপ্টেম্বরে। নিজের খেলাধুলা বিষয়ক আগ্রহটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, আসলে ডায়েট শব্দটার প্রথম যে জিনিসটা মাথায় নিতে হবে সেটি হচ্ছে আমি সুস্থ আছি কিনা। আমাকে ঠিক রাখতে হলে কোন খাবারটা আমি খাবো, কোনটা খাবো না। যেমন আমি চিনিযুক্ত খাবার, তেলযুক্ত খাবার, এগুলোকে আমি যদি প্রথম লিস্ট থেকে বাদ দিয়ে দিই, আর বাকি সব কিছু খাবারের প্ল্যানগুলো আমি যদি সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করি। আমরা একসাথে অনেক কিছু না খেয়ে দেখা যায় সবসময় ইনটেক করে থাকি, প্রোটিন টাইপের খাবার ইনটেক করি, সেদ্ধ করা খাবারগুলো ইনটেক করে থাকি, এবং সন্ধ্যা 6টার মধ্যে বা 7টার মধ্যে আমরা যদি খাবারটা শেষ করতে পারি, আমি মনে করি এবং এটা কিন্তু সব যে সম্ভব। কোনো সাধারণ জীবনযাপন করা মানুষের জন্য একইভাবে সত্য, যে তেল চর্বি জাতীয় খাবার বর্জন করা, সেই সাথে চিনিটাকে পরিহার করা, অতিরিক্ত লবণ, এবং সন্ধ্যায় খাবার বেলাটার বিষয় যেটা আছে, যে রাতের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব 6টা থেকে 8টার মধ্যে খেয়ে নিতে পারলে ভালো। আর সেক্ষেত্রে বেশ ভালোই একটা মানে মেইনটেইনিং লাইফ লিড করতে হয় আপনাদেরকে। একটু আপনার কাছে আরো কিছু বিষয় নিয়ে জানবার আছে, তার মধ্যে আলাদা করে জানতে চাচ্ছি যে নতুন করে কেউ যদি হচ্ছে চায় যে নিজেকে অ্যাথলেট হিসেবে দেখবে, সেক্ষেত্রে তার শুরুটা কি দিয়ে হতে পারে? শুরুটা হতে পারে নিজের ইচ্ছা শক্তি দিয়ে। কেউ যদি বাহ। মনে করে যে হচ্ছে আমি এটা করব, সে খালি পায়েও রাস্তাটা শুরু করতে পারে। যেমন দৌড় করার জন্য আমাদের একটা ভালো শুয়ের প্রয়োজন হয়, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি চাই, আমি যদি ঘাসের মধ্যেও দৌড়াতে পারি, বাহ। কিন্তু আমার পাশে তখন একজন এসে হলেও দাঁড়াবে যে হচ্ছে তার প্রতিদিনের পরিশ্রম কিন্তু সে অব্যাহত রেখেছে, তাকে তার পাশে একটা জুতো কিনে আমি পাশে দাঁড়াই। ইচ্ছা শক্তিটা যদি থাকে, কেউ না কেউ এসে পাশে দাঁড়াবে। এটা হয়তো স্রষ্টাই তখন সবকিছু তার জন্য পথ সুগম করে দেন, কেননা আমাদের ওই ইচ্ছা শক্তিটুকুই হয়তো আমাদেরকে মানে আলটিমেট যে সাফল্য তার দিকে পরিচালিত করে। এবং আপনার কাছে আরো যে বিষয়গুলো আমরা জানতে চাচ্ছিলাম, তার মধ্যে আমার সহকর্মী অনেক কিছুই জিজ্ঞেস করে ফেলেছেন, কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত যে আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ক্রীড়াবিদদের সরকারি আদেশ জিও বা এনওসি, যেটার কথা আপনি মাত্রই বললেন, এটার প্রাপ্তির সহজীকরণ বিষয়টা আসলে রাষ্ট্রের কাছে যে চাওয়া হয়, সেটা রাষ্ট্রের এই ক্ষেত্রে করণীয় কি থাকতে পারে, তারা কি কি করতে পারেন?
আসলে আয়রনম্যানের যে ফেডারেশন বাংলাদেশে যেমন ক্রিকেট ফুটবলে আছে, সেরকম যদি তারা যদি আমাদের জন্য ট্রায়াথলন একটি ফেডারেশন আছে, তারাও যদি আমাদের পাশে সরকারের কাছে এ ধরনের বিষয়গুলো নিয়ে যায় যে হচ্ছে আমাদের যারা আয়রনম্যান আছে বাংলাদেশের তাদের জিও প্রাপ্তি, এনওসি প্রাপ্তি এটি যেন সুগম হয়। কারণ আমরা বিভিন্ন কান্ট্রিতে দেশকে এক্সপোজার করতে যাই, সেটার সাথে শুধু নিজেদের অফিস শুধু সংযুক্ত না, পুরো দেশের সকল রকমের সেগমেন্ট কিন্তু সংযুক্ত হয়। আমি যখন একটা শু পরি, সেটার জন্য ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান জড়িত থাকে। আমি যখন ট্রাই স্যুট পরি বা ওয়েট স্যুট পরি বা গগলস পরি, সব কিছুর সাথে বিভিন্ন কোম্পানি কিন্তু রিলেটেড। সো হচ্ছে প্রতিষ্ঠান যখন রিপ্রেজেন্ট হবে একজন অ্যাথলেটের মাধ্যমে, তাহলে দেখেন কতগুলো মানুষ একসাথে কোম্পানিগুলো প্রোফাইল আকারে কনগ্লোমারেট আকারে বিশ্বকে রিপ্রেজেন্ট করতে যায়। যদি আমরা সুদূর প্রসারীভাবে চিন্তা করি, তাহলে আমার মনে হয় অনেক দূর যাওয়া যাবে এই স্পোর্টস নিয়ে। আমরা ক্রিকেট আর ফুটবল এই দুটার মধ্যে সীমিত না থেকে আয়রনম্যান নিয়ে বাংলাদেশ অনেক কিছু করতে পারে। সেই যে করার জন্য যে আপনি বলছিলেন যে আমাদের যে রাষ্ট্রযন্ত্র রয়েছে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে যারা দায়িত্ব পেয়েছেন নতুন করে, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কেমন? প্রত্যাশা আমাদের আসলে অনেক, কারণ আয়রনম্যান যেহেতু একটা ব্যয়বহুল এবং এন্ডুরেন্স স্পোর্টস, এখানে আমাদের কাছে দুই ধরনের সহযোগিতা প্রয়োজন হয়। একটি হচ্ছে যানজট মুক্ত সাইক্লিং এবং রানিং করার একটা সুবিধা, যেমন যদি করা যায় হাতিঝিলকে সাইক্লিং এবং রানিংয়ের জন্য একটা ফোকাসড এরিয়া যদি করা যায়, বা 300 ফিটকে যদি ওরকম একটা সেগমেন্টেড করা যায়, বা হচ্ছে যে লেকগুলো আছে সেগুলোকে সাঁতারের উপযোগী করে দেওয়া যায় যদি ওপেন ওয়াটারে। কারণ আমাদের স্পোর্টসে কিন্তু আমরা ট্রাই স্যুট পরেই করি, সো এখানে আমাদেরকে নিয়ে কেউ কথা বলার সুযোগ নেই। ঠিক আছে, দৃষ্টিভঙ্গি বদলালে পুরো বিশ্ব বদলে যাবে। আমাদের ক্রিকেট অঙ্গনে বা হচ্ছে ফুটবল অঙ্গনে যেভাবে আমরা পজিটিভলি রেসপন্স করছি বাংলাদেশের দর্শক এবং যারা ফ্যান ফলোয়ার বা পৃষ্ঠপোষক আছেন, সেভাবে আয়রনম্যানকেও যদি আমরা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে সরকার এবং ক্রীড়ামন্ত্রী, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। একদম তাই, আপনারা অনেক দূরে এগিয়ে যান, এমনটাই তো প্রত্যাশা আমাদের। একদম। এবং যেমনটা আসলে আমরা আগে দেখে থাকতাম, হয়তো বা আমার জানবারও ভুল থাকতে পারে, কিন্তু আপনার কাছে আগ্রহ থেকে জানতে চাচ্ছি যে আগে প্রচুর সাইক্লিং দেখতাম আমরা, এই বিষয়টা এখন একটু কম নজরে পড়ছে, আসলে কি তাই, নাকি হচ্ছে কি আমাদের এই জায়গাটাতে আরো একটু নজরদারি বাড়ানো উচিত? না, আসলে আমি কিছুদিন আগে আমাদের 45তম সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে, সেখানে গিয়ে দেখি আমাদের প্রচুর সাইক্লিস্ট আছে এবং সাইক্লিং নিয়ে কিন্তু মানুষের অনেক আশা। ইতিমধ্যে যে সরকার বাজেট ঘোষণা করছে, সেখানে আমরা দেখেছি সাইক্লিংয়ের উপর একটা ট্যাক্স বসানো হয়েছে। সেটা বিষয়ে আমি অলরেডি একটা পোস্ট দিয়েছি। যেহেতু এই যানবাহন পরিবেশ বান্ধব এবং আমাদের জন্য শরীরের জন্য ভালো, সুস্থ থাকার জন্য, ফিটনেসের জন্য সাইক্লিং আপনাকে অর্ধেক রোগ থেকে সুস্থ রাখতে সহযোগী করবে। এই ধরনের একটি স্পোর্টস যখন বাজেটে ট্যাক্স আরোপ করা হয়, তখন সাইকেলের দাম আরও বেড়ে যায়। আমাদের যেহেতু ইম্পোর্ট করে আনতে হয় ভালো ব্র্যান্ডের যে সাইকেলগুলো, সেহেতু হচ্ছে একজন অ্যাথলেট কিন্তু সেটা ক্যারি করার সুযোগ পাবে না। আমি মনে করি অন্য যানবাহন কমিয়ে পরিবেশ বান্ধব সাইকেলের প্রতি সরকারের নজর দেওয়াটা অনেক জরুরি। আমি বিশেষভাবে সরকারের কাছে আহ্বান জানাবো এবং ক্রীড়ামন্ত্রীর কাছে যেন এই ট্যাক্সটা প্রত্যাহার করে নেয়। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যদি আপনি অল্প দু এক শব্দে কিছু তরুণদের জন্য বলতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন। তরুণদের জন্য শুধু একটি কথাই বলবো, স্ক্রিন টাইম কমিয়ে দিতে হবে, স্পোর্টসে আসো, আমাদের সাথে খেলতে নামো। আমরা হচ্ছে যারা অ্যাথলেট আছি, তাদের কোনো বয়সের সীমা নেই, যে কোনো বয়সে আমরা খেলাধুলা করতে পারি। খেলাধুলার গণ্ডিটা হচ্ছে ইতিবাচকতা নিয়ে হবে, পজিটিভ পজিশন নিয়ে যদি আমরা খেলাধুলা করি এবং আমরা একে অপরকে যদি সহযোগী মনোভাব দেখাই, আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে 16 কোটি মানুষের বেশি সংখ্যক মানুষ মনে হয় আমাদের ইতোমধ্যে আছে। এই মানুষের মধ্যে যদি আমরা 1 কোটি মানুষও পুরো বিশ্বে স্পোর্টস নিয়ে কাজ করি, অলিম্পিকে যদি খেলতেও যাই, তাহলে দেখা যাবে পুরো বাংলাদেশ পুরো বিশ্ব বাজার দখল করছে। সেই দখলটা বাংলাদেশের বাড়ুক, বাংলাদেশের যে পজিটিভ ব্র্যান্ডিং স্পোর্টসের মাধ্যমে সেটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা আমাদের।